গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমি জানাতে চলেছি অধ্যাপক ইরফান হাবিব সম্পর্কে বেশ কিছু কথা। ভারতবর্ষের ইতিহাসে তিনি কেন বিখ্যাত হয়ে রয়েছেন এবং ভারতবর্ষের ইতিহাসে তার অবদান কি। যদিও একটি ভিডিওতে এই সব তার যে সারা জীবনের কার্যকলাপ বলা অসম্ভব এবং আমার মতো এত ছোট্ট নগণ্য ছাত্রের পক্ষে বলা একদমই সম্ভবই না। তো দুই দুই তিনজন স্টুডেন্ট যারা এমএ পড়ছো আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার ইরফান হাবিব স্যারের যে মূল গবেষণা কাজ সেই সম্পর্কে দু চার কথা যদি বলেন, একটা ভিডিও বানান। তো আমি তাদের কথা ভেবেই এই ভিডিও বানাচ্ছি। ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত জীবিত থাকা বিশিষ্ট ঐতিহাসিক বর্গের মধ্যে তিনি একজন অন্যতম। ইরফান হাবিব স্যার সম্পর্কে আমরা কলেজেতে পড়েছি, মুঘল যুগের ইতিহাস পড়তে গিয়ে ওনার নাম আসে সবসময়। এবং শুধু তাই নয়, তার যে গবেষণার যে ধরন সেই সম্পর্কে পিএইচডি যারা ওই যে কোর্স ওয়ার্ক করবে সেখানে তোমাদের কাজে লাগবে। এছাড়া চাকরি পরীক্ষাতে নানান প্রশ্ন এসে থাকে। তো ইরফান হাবিব স্যার সম্পর্কে প্রথমেই বলার আগে, তার যে গবেষণার মূল ক্ষেত্র সম্পর্কে বলার আগে আমি তোমাদের বলে নিই তার ছোট বেলা এবং তিনি কোন পরিবার থেকে এসেছিলেন। তার জন্ম 1931 সালে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মায়ের নাম ছিল সহেলা এবং তার মায়ের নাম ছিল সহেলার মানে তার মানে মায়ের নাম ছিল, ইরফান হাবিব স্যারের মায়ের নাম হচ্ছে আমিনা। এখন আমিনা আমিনা এনার সম্পর্কে এটা বলা হয়ে থাকে যে ওই সময় জাতীয় কংগ্রেসের তৃতীয় প্রেসিডেন্ট বদরুদ্দিন তৈয়বজির কন্যা ছিলেন। তিনি অত্যন্ত সাহসী মহিলা ছিলেন, নির্ভীক ছিলেন, ঘোড়ায় চড়তে পারতেন, টেনিস খেলতেন। এমনও বলা হয় 1890-এর দশকে ইউরোপ ভ্রমণ করেছিলেন প্রথম মুসলিম মহিলা হিসেবে এবং নারী শিক্ষার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওই সময়কালেতে। তো তার মায়ের যিনি বাবা তার নাম প্রসিদ্ধ কংগ্রেস নেতা আব্বাস তৈয়বজি। তো আব্বাস তৈয়বজির সম্পর্কে বলা হয়ে থাকে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কমিটি মেম্বার ছিলেন তিনি এবং মহাত্মা গান্ধী অত্যন্ত সহকর্মী ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ডান্ডি অভিযানের সময়কালে মহাত্মা গান্ধীর পরে যদি কারোর নাম বলা হয়ে থাকে তিনি এনার নাম উচ্চারণ হয়ে থাকে। ইরফান হাবিব স্যারের যিনি বাবা তার নাম অধ্যাপক মোহাম্মদ হাবিব, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। এটা বলা হয়ে থাকে তার আবার বাবা মানে তার বাবার বাবা যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ নাসিম, লখনৌয়ের বিখ্যাত আইনজীবী ছিলেন বলা হয়ে থাকে। তখন সংযুক্ত প্রদেশ ছিল মানে যখন তিনি আইনজীবী ছিলেন তার বাবার বাবা। অর্থাৎ এটুকু বুঝলাম যে একটা ভীষণ বড় পরিবার থেকে আসা একজন মানুষ। তার পরিবার সম্পর্কে আরেকটু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিই। সেটা হচ্ছে যে এই পরিবারের রাজনৈতিক রীতিনীতি না মেনে চললেও, পরিবারটি প্রথাগত যে রাজনীতি সিস্টেম না মেনে চললেও একটা পুরাতন ধারা আর একটা যে জামানার যে তেহজিব বলা হয় সেটা প্রচলিত ছিল। একটা উদাহরণ, যে গান্ধীজিকে যদি কেউ গান্ধী বলে উল্লেখ করতো ওই পরিবারে তাহলে তাকে বকা খেতে হতো। অর্থাৎ এই যে ভদ্র নম্র পরিবার, তেহজিব বলা হচ্ছে শব্দটা, সেই পরিবার থেকে এসেছিলেন অধ্যাপক ইরফান হাবিব স্যার। ইরফান হাবিব স্যারের প্রথম জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, গ্র্যাজুয়েশনে ফার্স্ট পেয়েছিলেন এবং পরবর্তীকালে এমএ পড়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তে। এবং এই পড়াশোনাকালীনই তার সহধর্মিনী মানে স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার নাম সায়েরা তাসনিম, বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন। বলা হয়ে থাকে যে ইরফান হাবিব স্যার সম্পর্কে বলা হয় তিনি এসএফআই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন এবং তারপরে তিনি পার্টিতে মেম্বারশিপও নিয়েছিলেন। তো যাই হোক, তো ইরফান হাবিব স্যার সম্পর্কে এটা বলা হয়ে থাকে যে তিনি মাত্র 22 বছর বয়সে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদে যোগদান করেন। এরপর তিনি ডিফিল করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি চলে যান এবং সেখানে দ্য গ্রিডিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া শীর্ষক গবেষণাপত্র রচনা করেন, মানে গবেষণা নিয়ে ডিগ্রি লাভ করেন। 1963 সালে একটি বই আকারে বেরিয়ে আসে আর এই বইয়ের মাধ্যমেই তিনি পরিচিতি লাভ করেন। অর্থাৎ এই গবেষণার দ্বারাই ভারতবর্ষে তিনি বিখ্যাত হন। ইরফান হাবিব স্যার সম্পর্কে মন্তব্য করেন 1960 সালে তার যে একাডেমিক
ক্যারিয়ার বলা হয়। 1960 সালে অ্যাসোসিয়েট প্রফেসর, 1970 সালে প্রফেসর এবং 1992 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এবং আজও পর্যন্ত ইতিহাস নিয়ে গবেষণা, ওই বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা কার্য চলছে তার আর মূলত তিনি একটা চালক হিসেবেই পরিগণিত হয়ে থাকেন আজও। তো পারিবারিক ঐতিহ্যের মধ্যেই বেড়ে ওঠা এবং একটা একটা মেধাবী ছাত্র হিসেবে তার যে সুনাম পরবর্তীকালে তার গবেষণার মধ্যেও আমরা লক্ষ্য করতে পারি। এবার আসি যে বিষয়টির জন্য তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে বা তোমাদের জানতে চেয়েছো আমায় 2-3 জন, তো সেটা হচ্ছে যে ইরফান হাবিব স্যারের কাজ। ইরফান হাবিব স্যারের কাজ, যে গুরুত্বপূর্ণ কাজটির নাম আমি বললাম 1963 সালে যেটি গ্রন্থ আকারে বেরিয়ে এসেছিল, সেটি হচ্ছে দ্য অ্যাগ্রিরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া। এই অ্যাগ্রিরিয়ান সিস্টেম মুঘল ইন্ডিয়ায় তিনি যে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সেটা হচ্ছে মুঘল যুগের কৃষি কাঠামো। এই মুঘল যুগের কৃষি কাঠামো নিয়ে বলতে গিয়ে তিনি মন্তব্য করেছেন কার্ল মার্কসের অপরিবর্তনশীল গ্রাম সমাজ, এই তত্ত্বটার তিনি সমালোচনা করেছেন। অর্থাৎ অপরিবর্তনশীল গ্রাম সমাজ মানে গ্রামে কোনো চঞ্চলতা ছিল না, সব যেন নিশ্চল ভাবনা চিন্তা। তিনি দেখান যার মূল মার্কসের পরবর্তী লেখার মধ্যে তিনি মন্তব্য করছেন যে গ্রামীণ কৃষকরা পরস্পরের ওপরে নির্ভরশীল ছিল এবং যার জন্যে পেটি প্রোডাকশনের কথা বলে, যারা তারা নিজেদের মধ্যেই একে অপরের মধ্যেই তারা বিনিময় করতেন এবং এভাবে তাদের জীবনযাপন তারা চালাতেন। এটা কার্ল মার্কসের থিওরির মধ্যে বলা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে নিজেদের ব্যবহারেতেই লেগে যেত, এই ধরনের জন্যেই কার্ল মার্কস এই ধরনের সমাজ ব্যবস্থাটার কথা মন্তব্য করেছেন। ওকে, কার্ল মার্কস এর যে তত্ত্ব তিনি মন্তব্য করছেন যে এশিয়া মহাদেশে পুঁজিবাদীর বিকাশ হয়নি, ইউরোপ মহাদেশে হয়েছিল। তো মুঘল ইরফান হাবিব স্যার এর প্রত্যুত্তরে মন্তব্য করেছেন এই গ্রন্থে। তিনি মন্তব্য করছেন যে শুধু তাই নয়, মুঘল যুগে এই ধরনের রিসার্চে তিনি পেয়েছেন যে মুঘল যুগে শুধুমাত্র উদ্বৃত্ত উৎপাদন হচ্ছিল তাই নয়, এবং উদ্বৃত্ত উৎপাদনটা বাজারে আসছিল তাই নয়, উদ্বৃত্ত ফসলেরও উৎপাদন শুরু হয়ে গিয়েছিল এই সময়তে, যার ফলে মানে গ্রামের মধ্যে যে কোনো স্তর ছিল না এমনটা কিন্তু না, স্তরায়ন ঘটেছিল। অর্থাৎ ধনী দরিদ্র কৃষকের উত্থান ঘটছে এবং একই সঙ্গে সঙ্গে শহর ও গ্রামের দ্বিমুখী পারস্পরিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এখানে বাণিজ্যেরও বিকাশ ঘটেছিল। ইরফান হাবিব স্যার তাহলে একটা তত্ত্ব আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যেটা নিয়ে আমরা কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে তোমরা পড়বে, যে এই তত্ত্ব কিন্তু তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করলেন যে গ্রামীণ সমাজ কিন্তু এই যে মানে অপরিবর্তনশীল ছিল এমনটা কিন্তু নয়। অর্থাৎ এই যে পুরো সত্তাটা তিনি সম্পূর্ণরূপে স্বীকার করলেন না। ইরফান হাবিব স্যারের এই এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এশিয়ার উৎপাদন প্রণালী যে সম্পূর্ণ তিনি অস্বীকার করে দিয়েছেন এমন কিন্তু নয়। তিনি তাহলে কি বিষয়টা আমাদের সামনে রাখলেন? তিনি একটা বিষয় সামনে তুলে ধরছেন, সেটার নাম হচ্ছে আদা সাপু। কেন তিনি কথা বলছেন যে আমাদের দেশে স্তরায়ন হয়েছে, সেটা হচ্ছে এই সময়কালে তিনি বলছেন যে আদা সাপু, মানে হচ্ছে আদিম সমাজ, দাস প্রথা, মানে দাস প্রথা অর্থাৎ স্লেভারি সিস্টেম, সামন্তবাদ ফিউডালিজম, পুঁজিবাদ ক্যাপিটালিজম। অর্থাৎ ওই যে আমাদের এই এশিয়াতে যে পুঁজিবাদের বিকাশ হয়নি, এই বলছেন যে এই সংক্রান্ত ধারণাকে তিনি বাতিল করে দিয়েছেন। এই শব্দগুলি বলার মধ্য দিয়ে তিনি মনে করতেন যে সর্বত্র এই সমস্ত ধারণাগুলির বিকাশ হয়নি এবং তবে এটা ঠিক এগুলি অপ্রতিরোধ্য নয়। প্রথম প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করছেন যে মধ্যযুগের ভারতবর্ষের চরিত্র, সেটা তিনি একটা নতুন নাম দিয়েছেন, একটা অদ্বিতীয় ধরনের মানে চরিত্র, অনন্য চরিত্রের কথা তিনি উল্লেখ করছেন, সেটা হচ্ছে মেডিভেল সোশ্যাল ফরমেশন। এই মেডিভেল সোশ্যাল ফরমেশনটা এই সময় কিন্তু ঘটেছিল। আচ্ছা, এরিক্স হবসবম সাহেবের একটা বক্তব্য তিনি খণ্ডন করছেন এখানে। তিনি মন্তব্য করেছেন যে এই আমাদের ভারতীয় সমাজ ছিল প্রি ক্লাসিফিকেশন। তো শ্রেণী না থাকলে প্রি ক্লাসিফিকেশন, যে এরিক্স হবসবম সাহেব যে মন্তব্য করেছেন যে ভারতবর্ষের সমাজ ছিল প্রি ক্লাসিফিকেশন, অর্থাৎ মানে ভারতীয় সমাজ শ্রেণী গঠনের পূর্ববর্তী অবস্থায় ছিল। তো তিনি ইরফান হাবিব স্যার বলছেন যে তাহলে তো কার্ল মার্কসের থিওরিটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দিতে হয়, যেখানে তিনি মন্তব্য করছেন শ্রেণী সংগ্রামী ইতিহাসের চালিকা শক্তি।
তো এটা কিন্তু একদমই ঠিক না, এটা একটা ভ্রান্ত ধারণা। আমাদের দেশে তিনি সমাজ ব্যবস্থাটাকে নাম দিয়েছেন মধ্যযুগীয় সামাজিক সংগঠন, এবং আমাদের দেশে তিনি গবেষণাতে প্রমাণ করে দিয়েছেন যে বাণিজ্যিক ফসল উৎপাদন যেমন হয়েছিল, ধাতুর মুদ্রার ব্যবহারও শুরু হয়ে গিয়েছিল, এবং বাণিজ্যের পুঁজির সঙ্গে অপরিহার্যভাবে একটা পরাগাছার বলা হয় থেকে যে পরগাছা মানে সাইড পরগাছার ভূমিকা পালন করেছিল এই মুঘল যুগেতে, এবং মুঘল যুগ অভিজাত শ্রেণীর সঙ্গে এই পরগাছার একটা কানেকশন ছিল মানে অর্থনীতিটার, এবং যার জন্য আমরা দেখতে পাবো যে অভিজাত শ্রেণী যখন পতন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটাও এই অর্থনীতি সিস্টেমটারও পতন ঘটে গিয়েছিল। তো এই ধরনের একটা সিস্টেম ইরফান হাবিব স্যার তার গবেষণার মাধ্যমে এনেছেন। মুঘল যুগের ইতিহাস রচনাতে, মুঘল যুগের ইতিহাসের বিশেষ করে অর্থনৈতিক ইতিহাসে ইরফান হাবিব স্যারের এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে এনেছে। সেটা হচ্ছে ইরফান হাবিব স্যারের আরেকটি বিষয় তিনি আমরা জানতে পারি যে মুঘল যুগে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, মুঘল যুগের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, যে মুঘল যুগের রাষ্ট্র এবং কৃষক এদের মধ্যে একটা নাজুক সমঝোতার উপরে দাঁড়িয়েছিল নাকি মুঘল রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র কৃষকদের কিরম ভাবে চলতো মুঘল রাষ্ট্রটা তিনি মন্তব্য করছেন যে রাষ্ট্র কৃষকদের ক্ষুণ্ণবৃত্তির জন্য প্রয়োজনীয় অংশ বাদে কিছুটা বাড়তি অংশ রেখে দিত, যেটা যা কৃষকদের লৌকিকতা থেকে শুরু করে দুর্ভিক্ষের সময় খাওয়া দাওয়া তারা চালিয়ে নিতে পারত। কিন্তু মুঘল রাষ্ট্রে যখন সংকট দেখা দিয়েছিল, অর্থাৎ সংকট বলতে কি বোঝায়, শাসক শ্রেণী ক্রমবর্ধমান যখন চাহিদা বাড়ছিল, খাজনার যোগান মানে টান শুরু হয়ে গেছে, বিশেষ করে জাগিরদারি সংকট যখন শুরু হয়েছিল, সেই সময় কি হয়েছিল না ওই যে বাড়তি অংশ সেখানে মুঘল রাষ্ট্র হস্তক্ষেপ করতে লাগলো, যার ফলে কি হলো মানে রাষ্ট্রের শেষ পর্যায়ে যখন চলে আসলো তখন কৃষকরা মানে ওই তাদের যে অংশটা জমানো অংশ সেখানে যখন মুঘল রাষ্ট্র হাত দিচ্ছেন করে ট্যাক্সেশনের উপরে, ট্যাক্সেশন যখন প্রয়োগ করা হচ্ছে জোর করে, তো সেখানে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করছেন, এবং মূলত এটি একটা সামাজিক অভিব্যক্তি হিসেবেই ইরফান হাবিব স্যার মন্তব্য করেছেন। ইরফান হাবিব স্যারের আরো কিছু কাজ শুধুমাত্র তিনি যে মুঘল যুগের ইতিহাসে নিয়ে সীমাবদ্ধ ছিল তা নয়, 60-এর দশকে তিনি একাধিক বিষয় এমন কিছু বিষয় উত্থাপন করেছিলেন যা মানে কৃষি অর্থনীতি, যেগুলি কৃষি অর্থনীতির সঙ্গে তো যুক্ত অবশ্যই, দ্য অ্যাগ্রেরিয়ান কজ অফ দ্য ডাউনফল অফ দ্য মুঘল এম্পায়ার, আর এছাড়া দ্য ক্রিটিক অফ উইলফ ফজলস থিওরি, দ্য ওরিয়েন্টাল ডেসপোটিজম, এই বিষয়টাও তার বিভিন্ন গবেষণা তার কাজ রয়েছে। এছাড়া ব্রিটিশ শাসনকালে যে পুঁজির উত্থান ঘটেছিল সেই পুঁজির উত্থান নিয়েও তার বক্তব্য রয়েছে। সেখানে তার বক্তব্য যে মুঘল সাম্রাজ্যে বাণিজ্য পুঁজি যথেষ্ট বিকাশ ঘটলেও বাণিজ্য পুঁজি রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ থাকার কারণে পরজীবী, যেটা আমি তথ্যটা বললাম, ওই পরজীবীর কারণে সেই পরজীবী ভূমিকা কিন্তু পরিত্যাগ করতে পারেনি মুঘল অর্থনীতির সঙ্গে, এবং সেই জন্য মানে একসঙ্গে জড়িয়ে ছিল, যার ফলে মুঘল রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটার সঙ্গে সঙ্গে ওই পুঁজিবাদী যখনই পতন ঘটলো মুঘল সাম্রাজ্যেরও পতন ঘটেছিল, অর্থাৎ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছিল পুঁজিবাদ আর মুঘল সাম্রাজ্যের সিস্টেমটা। এবং 70-এর দশকে তিনি আমাদের দেশে ইংরেজরা যে সিস্টেম চালু করেছিলেন, যে শুধুমাত্র ওই 3-4টে ভাগ করেছিল না ইতিহাসের, সেই সংকীর্ণ ধারণাকে তিনি ভেঙে তিনি আধুনিক ভারত, আধুনিক এবং প্রাচীন যুগের উপরে নানান গবেষণামূলক কাজও তার আমরা দেখতে পাই। কলোনিয়ালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি গুরুত্বপূর্ণ, কাস্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য পেসেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি, কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া দ্বিতীয় খণ্ড, সমস্ত কিছু তিনি রচনা করেছেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ দিকের কথা প্রথম দিকে তিনি কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে জোসেফ নিডহ্যামের যে চৈনিক সমাজে প্রযুক্তির ইতিহাস দ্বারা প্রভাবিত তিনি হয়েছিলেন, অর্থাৎ প্রযুক্তিবিদ্যার ইতিহাস মুঘল যুগে অর্থনীতিতে বিশেষ করে, যেখানে জল চাকা, নড়িয়া, অরঘট্ট বা ধনুরি তৃণ বা তাঁতির মাকুর কিভাবে উন্মেষ ঘটেছে বা সমাজে তাদের মানে প্রভাবটাই বা কি ছিল, এই নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। এটা বলা হয় থাকে জোসেফ নিডহ্যামের সঙ্গে তার গবেষণার সঙ্গে ইরফান হাবিব স্যারের গবেষণার অনেকটা তুলনা করা হয়ে থাকে। তো মূল্যায়ন কি করব? মূল্যায়ন হচ্ছে সেটাই যে ইরফান হাবিব স্যারের যে বহুমুখী প্রতিভা, তিনি গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সামনে তুলে ধরেছেন। বলা হয় থাকে তিনি ক্ষেত্রভূমি রচনা করেছিলেন। রাঙ্কেন হিস্ট্রি থিওরি তত্ত্ব তিনি মন্তব্য করতে গিয়ে এক জায়গায় বলেছেন যে
ইতিহাসের গবেষকরা যখনই গবেষণা করবেন সেখানে মানে রাঙ্কেন যে থিওরি সেটা তিনি তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন যে আমরা র্যাঙ্কেন থিওরিতে জানি যে ঘটনাটা একজন ঘটনাটা কিরকম ছিল তা জানতে পারে, এটা এটা সম্পর্কে এবং জানার জন্যে তাকে কিছু মানে অরিজিনাল যে সোর্স পাঠ করতে হয় এবং কিছু ভাষাবিদ্যাগত সমালোচনা প্রয়োগ করে সমসাময়িক এর ওপর জোর দিয়ে র্যাঙ্কেন থিওরি অনুযায়ী এই কথা বলা হচ্ছে গবেষণার এটা স্টাইল। কিন্তু মানে র্যাঙ্কেন থিওরির ইরফান হাবিব স্যার মন্তব্য করছেন যে র্যাঙ্কেন থিওরিকে যদি কেউ অন্ধভাবে অনুকরণ করে তাহলে সেটা নিরস হয়ে যায়। তাই উচিতটা কি না, হাবিব স্যারের মন্তব্য অনুযায়ী যে র্যাঙ্কেন ঐতিহাসিক প্রণালী কঠোরভাবে প্রয়োগ করার পূর্বে একজনকে গবেষককে মানে কি করতে হবে, পাশাপাশি সে যুগ এবং কালপর্ব অনুশীলন করছে অর্থাৎ তার পূর্বের এবং পরের যুগকেও ভালো করে দেখতে হবে। অর্থাৎ আমাদের কাছে অনেকগুলো সোর্স থাকবে, ঐতিহাসিক তথ্য থাকবে মানে সোর্স থাকবে, কিন্তু যে সোর্সটা গুরুত্বপূর্ণ সেই সোর্সটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই কথা তিনি কিন্তু তা রিসার্চারদের ক্ষেত্রে সামনে একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তো ইরফান হাবিব স্যার সম্পর্কে প্রথমেই আমি বললাম যে তার সম্পর্কে কিছু বলা মানে ভারতবর্ষের এমন কোনো ক্ষেত্র নেই যে তার মন্তব্য নেই। তিনি নানান জায়গায় বক্তব্য দিয়েছেন, সেখানে নানান বিষয় তুলে ধরেছেন, মার্ক্সবাদ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, দাস প্রথা সম্পর্কে, তো নানান বিষয় নিয়ে ভারতবর্ষে জাতিভেদ প্রথা সম্পর্কে মন্তব্য তার রয়েছে। তো আমি চেষ্টা করলাম তোমাদের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করার জন্য। বিশেষ করে মনে রাখবে যে তত্ত্বটির জন্য বিখ্যাত রয়েছেন সেটা হচ্ছে অপরিবর্তনশীল সমাজের নিয়ে যে সমালোচনা। তিনি কার্ল মার্ক্সের থিওরিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেননি। কার্ল মার্ক্সের থিওরি মানে তিনি পরিমার্জিত বলা হয়, সংস্করণ যেটাকে বলা যায় তিনি করেছিলেন। তো এবং আজও তিনি সমানভাবে কাজ করে চলেছেন আগামী দিনের প্রজন্মের জন্য। তার যে কার্যকলাপ আমাদের বর্তমান প্রজন্ম নয়, আগামী দিনের প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থেকে যাবে। এটাই আমাদের কাছে পাথেয় যে আমরা এরকম একজন ঐতিহাসিককে আমাদের সমকালে আমরা পেয়েছি। তো স্যারকে আমার প্রণাম জানাই। আমি একবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম, দুবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। তো আশা করি তোমরাও নিশ্চয়ই কেউ না কেউ সাক্ষাৎ পাবে আগামী দিনও। তো স্যারকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম। জানি না তোমাদের সামনে কতটা বিষয়টা উত্থাপন করতে পারলাম, তবে দ্য গ্রেডিয়েন্ট সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া বইটি সবাই পড়ো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। থ্যাংক ইউ।